পাকিস্তান আর আফগানিস্তান দুটো দেশ প্রতিবেশী, ধর্ম, সংস্কৃতি, ভাষা অনেক মিল, তাই না? হ্যাঁ, মিল তো অনেক, কিন্তু সম্পর্কটা দেখলে মনে হয় শুধুই যেন জটিলতা, অবিশ্বাস। ঠিক, সংঘাতের একটা লম্বা ইতিহাস, যেন কাঁটাতার দিয়ে আলাদা করা দুই ভাই, কিন্তু মিলের চেয়ে অমিলই বেশি দেখা যায়। একদম। এই সম্পর্কের ইতিহাসটা যদি দেখেন, সেই ব্রিটিশ আমলের সীমান্ত চুক্তি ডিউরান্ড লাইন, তারপর স্নায়ুযুদ্ধ, সোভিয়েত আগ্রাসন, তালেবানের উত্থান পতন, আবার মার্কিন সেনা প্রত্যাহার, প্রত্যেকটা ঘটনায় সম্পর্কটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এত কাছাকাছি দুটো দেশ, এত মিল, তবু এত অবিশ্বাস, এটা পুনরুদ্ধার করা তো মনে হয় খুব কঠিন। খুবই কঠিন। আজকে আমরা এই জটিল সমীকরণটাই একটু বোঝার চেষ্টা করব। আমাদের হাতে যে রিসার্চ আছে, বিশ্লেষণ আছে, হ্যাঁ, সেগুলো থেকে মূল ব্যাপারটা বের করে আনা। কেন এত অবিশ্বাস? কোন জিনিসগুলো বারবার এই সম্পর্কে খোঁচা দেয়? আর এই অঞ্চলের জন্যই বা এদের বোঝাপড়াটা কতটা জরুরি? ঠিক। আসুন শুরু করা যাক। আচ্ছা, 1947 সাল ভারত ভাগ হলো, পাকিস্তানের জন্ম হলো, কিন্তু শুরুতেই তো আফগানিস্তানের সাথে একটা ঝামেলা লাগলো, তাই না? হ্যাঁ, শুরুতেই আফগানিস্তান কিন্তু প্রথমে পাকিস্তানের জাতিসংঘ সদস্যপদের বিরোধিতা করেছিল। ও, তাই নাকি? হ্যাঁ, যদিও পরে তারা ভোটটা উইথড্র করে, কিন্তু মূল কারণটা ছিল ওই ডুরান্ড লাইন। সেই বিখ্যাত ডুরান্ড লাইন। হ্যাঁ, 1893 সালে ব্রিটিশ ইন্ডিয়া আর আফগান আমিরের মধ্যে সই হওয়া প্রায় 1660 মাইলের সীমান্ত চুক্তি। আফগানিস্তান মনে করে ব্রিটিশরা চলে যাওয়ার পর ওঠার আর কোনো মানে হয় না। জোর করে চাপিয়ে দেওয়া? অনেকটা তাই। তাদের বক্তব্য, এটা চাপিয়ে দেওয়া হয়েছিল, আর এটা পশতুন জনগোষ্ঠীকে দুই দেশে ভাগ করে দিয়েছে। এটাই তো সবচেয়ে বড় সমস্যা মনে হয়। অবশ্যই। তারা পাকিস্তানের পশতুন এলাকাগুলো দাবি করে, এমনকি পশতুনিস্তান নামে আলাদা রাষ্ট্রের ধারণাকেও সমর্থন জানায়। এটা একটা দীর্ঘস্থায়ী ক্ষোভের জায়গা। তার এই ডুরান্ড লাইন বিতর্কটাই কি সব অবিশ্বাসের মূল? এটা কি শুধু একটা লাইন, নাকি সার্বভৌমত্বের প্রশ্ন? ঠিক তাই। পাকিস্তানের কাছে এটা 1919 সালের অ্যাংলো আফগান চুক্তি বা আন্তর্জাতিক আইন অনুযায়ী একদম বৈধ সীমান্ত, কিন্তু আফগানদের কাছে এটা একটা ঔপনিবেশিক অবিচার। আর আফগানিস্তানের এই পশতুনিস্তান দাবিকে পাকিস্তান সবসময় দেখেছে তাদের ভেতরের ব্যাপারে নাক গলানো হিসেবে। সম্পর্কটা তো তাহলে শুরু থেকেই বেশ তিক্ত। খুবই তিক্ত। উত্তেজনা বাড়তেই থাকে। যেমন ধরুন, 1955 সালে পাকিস্তানে এক ইউনিট ব্যবস্থা চালু হলো। পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলোকে এক করা হলো। হ্যাঁ, আফগানিস্তানের তীব্র বিরোধিতা করে। কাবুলে পাকিস্তানি দূতাবাসে হামলা পর্যন্ত হয়। বলেন কি? হ্যাঁ, পতাকা পোড়ানো হয়। অনেক সময় দেখা গেছে আফগান সরকারগুলো নিজেদের ভেতরের সমস্যা থেকে মানুষের নজর ঘোরাতেও এই ইস্যুগুলো ব্যবহার করেছে। এটা শুরুতেই একটা গভীর ক্ষত তৈরি করে ফেলেছিল। এরপর এলো স্নায়ুযুদ্ধ, পৃথিবী জুড়ে তখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের লড়াই। সেটার আজ কি এই দুই দেশের সম্পর্কেও লেগেছিল? ওহ, অবশ্যই লেগেছিল। বিরাট প্রভাব ফেলেছিল। পাকিস্তান তো ঝুঁকে পড়ল আমেরিকার দিকে। ভারতের সাথে শত্রুতার কারণেও কি? হ্যাঁ, সেটাও একটা বড় কারণ। নিরাপত্তা দরকার ছিল। তো পাকিস্তান 1955 সালে সিটো, সেন্টো এসব পশ্চিমা সামরিক জোটে যোগ দিল। আফগানিস্তান কি করল? তারা এর বিরোধিতা করল। তাদের ভয় ছিল এতে ওই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে। ফলে তারা আরও বেশি করে সোভিয়েত ইউনিয়ন আর ভারতের দিকে চলে গেল। দুই দেশ দুই শিবিরে। একদম। এতে অবিশ্বাস আর বিভেদটা আরও পোক্ত হলো। আর পরিস্থিতিটা একেবারে পাল্টে গেল 1979 সালে, তাই না? আফগানিস্তানের সোভিয়েত আগ্রাসন। হ্যাঁ, ওই ঘটনা সব হিসাব বদলে দিল। পাকিস্তানের জন্য এটা একই সাথে বিরাট ঝুঁকি, আবার বিরাট সুযোগও তৈরি করল। ঝুঁকি কেন? সুযোগই তো বেশি মনে হচ্ছে। ঝুঁকি কারণ নিজেদের সীমান্তে সোভিয়েত সৈন্য, এটা তো বিরাট হুমকি। আর সুযোগ হলো আফগান প্রতিরোধকে সমর্থন দিয়ে ওই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানো। তো পাকিস্তান কি করল? পাকিস্তান তখন আফগান জিহাদকে মুজাহিদিনদের পুরোপুরি সমর্থন দিল। ঘাঁটি বানাতে সাহায্য করল, ট্রেনিং দিল, অস্ত্র দিল। আমেরিকা, সৌদি আরবের টাকাও তো পাকিস্তানের মাধ্যমেই আসছিল। হ্যাঁ, বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্য। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মাধ্যমেই মূলত 7টা প্রধান মুজাহিদিন গোষ্ঠীর কাছে পৌঁছত। তবে আইএসআই কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে ইসলামপন্থী দলগুলোকে একটু বেশি সমর্থন দিত। যেমন ধরুন গুলবুদ্দিন হিকমতিয়ারের হেজব-এ-ইসলামী। এই সময় তো পাকিস্তান লক্ষ লক্ষ আফগান শরণার্থীকেও আশ্রয় দিয়েছিল, আন্তর্জাতিকভাবে সুনামও হয়েছিল। অবশ্যই।
প্রায় ৩০ লক্ষ শরণার্থী। কিন্তু এই সমর্থনের ভেতরেই কি ভবিষ্যতের সংঘাতের বীজ বোনা হচ্ছিল, মানে নির্দিষ্ট কিছু গ্রুপকে বেশি গুরুত্ব দেওয়া? হ্যাঁ, প্রশ্নটা এখানেই। পাকিস্তান আসলে চেয়েছিল কাবুলে এমন একটা সরকার যারা পাকিস্তানের কথা শুনবে, ভারতের প্রভাব কমাবে। নিজেদের লোক বসাতে চেয়েছিল। অনেকটা সেরকমই। তাই তারা কিছু পশতুন ভিত্তিক গোষ্ঠীর উপর বেশি ভরসা করেছিল, যারা পরে তালেবান তৈরিতেও ভূমিকা রাখে। আর ওই সময়ে কিন্তু উসামা বিন লাদেনের মতো বিদেশি যোদ্ধারাও আফগানিস্তানে এসে জড়ো হয়। তার মানে পাকিস্তানের প্রভাব বাড়ল ঠিকই, কিন্তু একটা জটিল আর বিপজ্জনক ভবিষ্যতের ক্ষেত্র তৈরি হলো। মানে কৌশলগত সুবিধা নিতে গিয়ে একটা বিষাক্ত বীজও বোনা হয়ে গেল। 1989 সালে সোভিয়েতরা চলে গেল, জেনেভা চুক্তি হলো, কিন্তু শান্তি তো এলো না। শান্তি একেবারেই না, উল্টো শুরু হলো আরও ভয়ঙ্কর গৃহযুদ্ধ। 1992 থেকে 96 পর্যন্ত চলল। কেন? সোভিয়েতরা চলে যাওয়ার পর তো শান্তি আসার কথা ছিল। নেমে পড়ল। মানে নিজেদের মধ্যে যুদ্ধ। হ্যাঁ, ভয়াবহ যুদ্ধ। কাবুল শহরটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। একটা হিসাব দেই, শুধু 1994 সালেই কাবুলে গোলা আর রকেটের আঘাতে প্রায় 25,000 মানুষ মারা যায়, বেশিরভাগই সাধারণ মানুষ। ভাবা যায় না। এই সময় পাকিস্তান তাদের নীতি বদলালো বলছিলেন, হিকমতিয়ারকে ছেড়ে তালেবানদের দিকে ঝুঁকল। হ্যাঁ, কারণ হিকমতিয়ার কাবুল দখল করতে পারছিলেন না, যুদ্ধ শুধু লম্বাই হচ্ছিল। আর ঠিক ওই সময়, মানে 1990-এর দশকের মাঝামাঝি, কান্দাহারে মোল্লা মোহাম্মদ ওমারের নেতৃত্বে তালেবানদের উত্থান হল। তালেবান কারা ছিল তখন? মূলত মাদ্রাসার ছাত্র আর আগের মুজাহিদিন। যুদ্ধবাজ কমান্ডারদের হানাহানিতে মানুষ তখন অতিষ্ঠ। তালেবানরা এলো স্থিতিশীলতা আর শারিয়া আইনের অবশ্য তাদের নিজেদের ব্যাখ্যা অনুযায়ী প্রতিশ্রুতি নিয়ে। ফলে তারা বেশ তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠল। পাকিস্তানের জন্য তালেবানদের সমর্থন করার যুক্তিটা কি ছিল? শুধু স্থিতিশীলতা নাকি অন্য হিসাব ছিল? পাকিস্তানের কাছে তালেবানরা ছিল একটা আদর্শ বিকল্প। তারা ছিল মূলত পশতুন, যা পাকিস্তানের পশতুন এলাকার সাথে একটা যোগাযোগ তৈরি করে। আর ভারতের বিরোধিতা করত? হ্যাঁ, ঘোর বিরোধী ছিল। তাদের প্রধান শত্রু ছিল নর্দার্ন অ্যালায়েন্স, আহমেদ শাহ মাসুদের জোট, যেখানে তাজিক, উজবেক, হাজারারা ছিল। আর নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন দিত ভারত আর রাশিয়া। তার মানে পাকিস্তান ভেবেছিল তালেবান ক্ষমতায় এলে ভারতের প্রভাব কমবে। ঠিক, এবং কাবুলে একটা পুরোপুরি পাকিস্তানপন্থী সরকার হবে। আরেকটা কারণ ছিল বাণিজ্য। তালেবানরা আফগানিস্তান নিয়ন্ত্রণ করলে মধ্য এশিয়ার ব্যবসার পথ খুলবে, এটাও পাকিস্তান ভেবেছিল। এই জন্যই তারা তালেবানদের এতটা সমর্থন দিল, সামরিক, আর্থিক। হ্যাঁ, সব রকম সমর্থন। 1996 সালের সেপ্টেম্বরে তালেবান কাবুল দখলও করে নিল। কিন্তু তালেবান শাসিত আফগানিস্তান কি পাকিস্তানের জন্য পুরোপুরি স্বস্তির ছিল, নাকি নতুন সমস্যাও দেখা দিচ্ছিল? দেখুন, তালেবান ক্ষমতায় আসার পর মাত্র 3টে দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল: পাকিস্তান, সৌদি আরব আর ইউএই। কিন্তু তালেবানদের ওই কঠোর শাসন, মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে মেয়েদের উপর, আর আল কায়দার মতো গ্রুপকে আশ্রয় দেওয়া, এটা আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে কিন্তু খুব বিপদে ফেলেছিল। ওসামা বিন লাদেন তো তখন আফগানিস্তানেই ছিলেন। হ্যাঁ, 1996 সালে ফিরে এসে মোল্লা ওমরের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। শুধু তাই না, তালেবানরা পাকিস্তান সমর্থিত কাশ্মীরি জঙ্গি গোষ্ঠীগুলোকেও আফগানিস্তানের ট্রেনিংয়ের সুযোগ করে দিয়েছিল। তার মানে পাকিস্তান একদিকে কৌশলগত গভীরতা বা স্ট্র্যাটেজিক ডেপথ পেল, অন্যদিকে আন্তর্জাতিক চাপেও পড়ল। একদম, একটা উভয় সংকট তৈরি হল। এরপর এলো সেই দিন 2001 সালের 9/11। পুরো দৃশ্যপট আবার পাল্টে গেল। আমেরিকা শুরু করল সন্ত্রাসের বিরুদ্ধ যুদ্ধ। পাকিস্তানের অবস্থান তখন কি ছিল? পাকিস্তানের জন্য এটা ছিল এক ভয়াবহ, কঠিন পরিস্থিতি। 9/11-এর পর আমেরিকা তো পরিষ্কার করে দিল তারা আল কায়দা আর তাদের আশ্রয়দাতা তালেবানদের ছাড়বে না। তালেবান তো বিন লাদেনকে আমেরিকার হাতে তুলে দিতে রাজি হয়নি। না, হয়নি। ফলে পাকিস্তানের ওপর চরম চাপ। একদিকে আমেরিকার কথা না শুনলে আন্তর্জাতিকভাবে এক ঘরে হয়ে যাওয়ার ভয়, এমনকি মার্কিন হামলার ভয়। অন্যদিকে তালেবানদের ছেড়ে দিলে এতদিনের সব কৌশলগত বিনিয়োগ নষ্ট। খুব কঠিন সিদ্ধান্ত। হ্যাঁ, শেষ পর্যন্ত জেনারেল মুশারফের সরকার আমেরিকার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। মার্কিন অভিযানকে সব রকম লজিস্টিক সাপোর্ট দিল। কিন্তু পাকিস্তান কি আসলেই তালেবানদের থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছিল?
নাকি তলে তলে যোগাযোগ রেখেছিল? ওই যে ডাবল গেম বা হেজিং স্ট্র্যাটেজির কথা শোনা যায়। হ্যাঁ, আনুষ্ঠানিক মিত্র আমেরিকার, কিন্তু পাকিস্তান তালেবানদের সাথে সম্পর্ক পুরোপুরি শেষ করেনি। এটাই সেই হেজিং স্ট্র্যাটেজি। কেন করেছিল এটা? কারণ আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে তো কোনো নিশ্চয়তা ছিল না। পাকিস্তান হয়তো ভেবেছিল আমেরিকানরা তো আর চিরকাল থাকবে না, আফগানিস্তানের লম্বা সময়ের জন্য প্রভাব রাখতে হলে তালেবানদের দরকার হতে পারে। আর আমেরিকা যে নর্দার্ন অ্যালায়েন্সের উপর ভরসা করছিল, সেটাও একটা বড় কারণ। নর্দার্ন অ্যালায়েন্স ছিল পাকিস্তানের ঘোর বিরোধী। আমেরিকা তাদের উপর নির্ভর করায় পাকিস্তানের অবিশ্বাস আরও বেড়ে যায়। তাদের মনে হতে থাকে আমেরিকা আসলে তাদের শত্রুদেরই শক্তিশালী করছে। এই দ্বিমুখী নীতির ফল কি হলো? আফগানিস্তানের নতুন সরকার মানে কারজাই বা ঘানির সরকার আর আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক কেমন হলো? সম্পর্ক খুবই খারাপ হয়ে গেল। হামিদ কারজাই, পরে আশরাফ ঘানি সবাই বারবার অভিযোগ করতে থাকলো যে পাকিস্তান তালেবানদের আশ্রয় দিচ্ছে, সাহায্য করছে, মানে আফগানিস্তানে একটা প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ চালাচ্ছে। পাকিস্তানের বক্তব্য কি ছিল? পাকিস্তান বলতো তারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অনেক ত্যাগ স্বীকার করেছে, প্রায় ৭০,০০০ মানুষ মারা গেছে, অর্থনীতির বিপুল ক্ষতি হয়েছে, কিন্তু আফগানিস্তান থেকে কোনো সহযোগিতাই পাচ্ছে না। উল্টো তারা অভিযোগ করত যে আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারত পাকিস্তানের ভেতরে গণ্ডগোল পাকাচ্ছে। তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির কথা বলছেন? হ্যাঁ, বিশেষ করে টিটিপিকে ব্যবহার করে। টিটিপি তো মূলত পাকিস্তানের বিরুদ্ধেই লড়ছে। ২০০৭ সালে টিটিপির উত্থান পাকিস্তানের জন্য বিরাট নিরাপত্তা সংকট তৈরি করে। এই সময় আফগানিস্তানে ভারতের ভূমিকা নিয়েও তো পাকিস্তান খুব চিন্তিত ছিল। অবশ্যই, ভারত আফগানিস্তানে অনেক বিনিয়োগ করছিল, রাস্তা, স্কুল, হাসপাতাল বানাচ্ছিল, দূতাবাস, কনসুলেট খুলছিল। পাকিস্তান এটাকে দেখছিল তাদের ঘিরে ফেলার একটা ভারতীয় চেষ্টা বা এনসার্কলমেন্ট হিসেবে। মানে ভারতের প্রভাব বাড়ছিল। পাকিস্তানকে ব্যবহার করে পাকিস্তানের পশ্চিম সীমান্তেও চাপ তৈরি করবে। এই অবস্থায় পাকিস্তান যখন ডুরান্ড লাইনে বেড়া দিতে শুরু করলো, আফগান সরকার খুব আপত্তি জানালো। কেন? কারণ তারা মনে করে বেড়া দেওয়া মানে ডুরান্ড লাইনকে পাকাপাকিভাবে সীমান্ত হিসেবে মেনে নেওয়া। ফলে সীমান্ত নিয়েও উত্তেজনা চলতেই থাকলো। এরপর দীর্ঘ ২০ বছর পর ২০২১ সালের আগস্ট মাস আমেরিকা চলে গেল আর তালেবান অবিশ্বাস্য দ্রুততায় আবার ক্ষমতায় চলে এলো। পাকিস্তান কি তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল? মনে করেছিল যাক, এবার নিজেদের লোক এলো? প্রাথমিকভাবে হয়তো অনেকেই এটা ভেবেছিল, মানে এটা পাকিস্তানের একটা কৌশলগত জয়। দোহা চুক্তিতেও তো পাকিস্তান একটা ভূমিকা রেখেছিল। তালেবানরা তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল তখন। হ্যাঁ, বলেছিল অন্তর্ভুক্তিমূলক সরকার করবে, মানবাধিকার রক্ষা করবে, বিশেষ করে মেয়েদের অধিকার। আর আফগানিস্তানের মাটি থেকে কোনো সন্ত্রাসীকে অন্য দেশের বিরুদ্ধে কাজ করতে দেবে না, বিশেষ করে টিটিপিকে দমন করবে। পাকিস্তান আশা করেছিল এবার বুঝি কাবুলে একটা স্থিতিশীল বন্ধু সরকার এলো। কিন্তু বাস্তবে কি তাই হলো? পাকিস্তানের আশা পূরণ হয়েছে? না, একেবারেই না, বরং উল্টোটা হয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানে টিটিপির হামলা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বলেন কি? হ্যাঁ, পাকিস্তান এখন অভিযোগ করছে আফগান তালেবানরাই টিটিপিকে আশ্রয় দিচ্ছে, সীমান্ত পারের সন্ত্রাস দমনে কিছুই করছে না। কেউ কেউ তো এমনও মনে করে আফগান তালেবানরা টিটিপিকে ব্যবহার করছে পাকিস্তানের উপর চাপ বজায় রাখার জন্য। আর অন্য প্রতিশ্রুতিগুলো, অন্তর্ভুক্তিমূলক সরকার, মানবাধিকার? সেগুলোরও কিছুই হয়নি। সরকার অন্তর্ভুক্তিমূলক হয়নি, মেয়েদের অধিকার মারাত্মকভাবে কমানো হয়েছে, ফলে আন্তর্জাতিক স্বীকৃতিও মেলেনি, নিষেধাজ্ঞা চলছে। পাকিস্তান যদিও বিশ্বকে বলছে আফগানিস্তানের পাশে দাঁড়াতে, মানবিক সাহায্য দিতে, কিন্তু তালেবান সরকার পাকিস্তানের এই চেষ্টাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় না। এমনকি শরণার্থীরা যখন ফেরত পাঠানো শুরু করলো পাকিস্তান, তখনও তালেবান সরকার খুব কড়া সমালোচনা করেছে পাকিস্তানের। সম্পর্কটা সহজ হয়নি মোটেই। তাহলে এখনকার মূল চ্যালেঞ্জগুলো কি কি? সেই পুরনো সমস্যাগুলোই কি ঘুরপাক খাচ্ছে? হ্যাঁ, মোটা দাগে সেই ৫টা বিষয়ই বারবার ফিরে আসছে যা এই সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করে। সেগুলো কি কি? প্রথমত, সেই সার্বভৌমত্বের চিন্তা, মানে ডুরান্ড লাইন বিতর্ক, পশতুন জাতীয়তাবাদ, এটা অমীমাংসিত। দ্বিতীয়, নিরাপত্তা উদ্বেগ। টিটিপির হুমকি এখন পাকিস্তানের প্রধান মাথা ব্যথা। সাথে আইএস খোরাসানের ভয় আর ভারতের প্রভাব নিয়েও চিন্তা তো আছেই। তৃতীয়, ভূ রাজনৈতিক সমীকরণ। আমেরিকা সরে যাওয়ায় চীন, রাশিয়া, অন্য আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা বেড়েছে। পাকিস্তানের কাছে আফগানিস্তান,
এখনও ভারতের প্রভাব বলয়ের বাইরে থাকা একটা জরুরি জায়গা। চতুর্থ হল আন্তঃসীমান্ত সম্পর্ক, মানে পশতুনদের বিভক্তি। লক্ষ লক্ষ আফগান শরণার্থী, তাদের ফেরা না ফেরা, সীমান্ত বাণিজ্য, চোরাচালান, এগুলো সবসময়ই বড় ইস্যু। আর পঞ্চম হল বাণিজ্য ও যোগাযোগ। আফগানিস্তান কিন্তু বাণিজ্যের জন্য অনেকটাই পাকিস্তানের উপর নির্ভরশীল, আর পাকিস্তানও চায় আফগানিস্তানের ভেতর দিয়ে মধ্য এশিয়ায় ঢুকতে। বিশেষ করে তাদের ওই যে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপেক, ওটাকে আফগানিস্তান পর্যন্ত বাড়াতে চায়। সত্যিই কি দীর্ঘ আর জটিল এক ইতিহাস। অবিশ্বাস, কৌশলগত হিসাব নিকাশ আর ভাগ্যের খেলা যেন জড়িয়ে আছে দুটো দেশের সাথে। ডুরান্ড লাইন থেকে তালেবানের প্রত্যাবর্তন, সম্পর্কটা সব সময় ঝঞ্ঝাটপূর্ণ, কিন্তু এড়িয়ে যাওয়ারও উপায় নেই। ঠিক তাই, ভূগোলটাই এমন যে তাদের একসাথেই থাকতে হবে। সন্ত্রাসবাদ, দুর্বল অর্থনীতি, শরণার্থী সমস্যা, এমনকি জলবায়ু পরিবর্তন, এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে তো পারস্পরিক সহযোগিতা লাগবেই। কিন্তু সেই গভীর অবিশ্বাসটাই তো সবচেয়ে বড় বাধা। সেটাই। ভবিষ্যতের পথ কি হবে? আলোচনা করে সমাধান, নাকি লম্বা সময়ের জন্য অস্থিতিশীলতা আর সংঘাত? এটা অনেকটাই নির্ভর করছে এই দুটো দেশের সম্পর্ক কেমন থাকে আর অঞ্চলের অন্য শক্তিগুলো কি ভূমিকা নেয় তার উপর। এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই যে এত বছরের অবিশ্বাস, পাকিস্তানের সাথে তালেবানের এই অদ্ভুত সম্পর্ক, যেখানে একদিকে সমর্থন আবার তাদের থেকে নিরাপত্তা হুমকি, আর ভারতের প্রভাব ঠেকানোর এই মরিয়া চেষ্টা, এই সব কিছুর মধ্যে বাইরের চাপ, ধরুন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক সুযোগ, যেমন সিপ্যাক বা মধ্য এশিয়ার সাথে যোগাযোগের সম্ভাবনা, এগুলো কি আসলেই এই অঞ্চলে একটা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনতে পারবে, নাকি আমরা শুধু ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে থাকব? আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে।